প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। আমরা যেমনটি প্রতিদিন এই অনুষ্ঠানে বলে থাকি যে আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সমাধানের সূত্রমুখ খোঁজার চেষ্টা করি। আজ তেমনি একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এখনও অতিমারি করোনা কাল চলছে। বাংলাদেশেও এই গত এক মাস যাবৎ বিশেষ করে করোনার পরিস্থিতি আবারও মারাত্মক আকার ধারণ করেছে। আজকে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারাও অবগত আছেন যে আজকে আবারও শনাক্তের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আজ শনাক্ত হয়েছে ৭,৬২৬ জনের মধ্যে এই করোনা পজিটিভ এবং মারা গেছেন ৬৩ জন। এইরকম একটি বাস্তবতায় ক্রমশই সরকার চেষ্টা করে যাচ্ছেন যে এই করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য 18 দফা নির্দেশনা প্রথম ধাপে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, 11 দফা বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও আজ থেকে আবার ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সবকটি সিটি কর্পোরেশনে সিটি বাস অর্থাৎ গণপরিবহন চলাচল শুরু হয়েছে অর্ধেক যাত্রী নিয়ে। এরকম একটি বাস্তবতায় আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছি। সেই স্বাস্থ্য ঝুঁকির কীভাবে নিরসন করা যাবে সেই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি করোনা, ভয়াবহতা ও টিকা। আপনারা জানেন যে টিকার কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। সেই অর্থে প্রথম দফার টিকার একটি পর্যায় পর্যন্ত এসেছে। বাংলাদেশে প্রায় 60 লাখ মানুষ ইতিমধ্যেই প্রথম ডোজ টিকার গ্রহণ করেছেন। আগামীকাল অর্থাৎ আজ রাত পোহালে যে দিনটি শুরু হচ্ছে 8ই এপ্রিল, সেই সময় থেকে শুরু হচ্ছে সেই করোনার দ্বিতীয় ডোজের এবং চলবে তা ধারাবাহিকভাবে। একই সঙ্গে প্রথম দফার টিকা গ্রহণও অব্যাহত থাকবে, অর্থাৎ যারা এখনও টিকা নেননি তারা টিকা নিতে পারবেন। এরকম একটি বাস্তবতায় আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে রয়েছেন সুভাষ সিংহ রায়, ফার্মাসিস্ট, লেখক ও কলামিস্ট। এবং সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তিনি সুদূর সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সংগ্রাম সিংহ। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজ আমাদের এই দেশের কথা দশের কথা আলোচনায়। প্রিয় দর্শক, শুরুতেই যেমনটি বলছিলাম যে করোনার একটি ভয়াবহ কাল চলছে আমাদের এখানে। আমরা এই দেখেছি, লক্ষ্য করেছিলাম যে মার্চের শুরুর দিকেও আমাদের কিন্তু করোনা সংক্রমণের হার শতকরা 2 থেকে 5-এর মধ্যে ছিল, যে কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার একটি প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম মার্চের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে তা একেবারেই বলা চলে যে জ্যামিতিক হারে সেই সংক্রমণের হার বেড়ে গেল। এবং এই বেড়ে যাওয়ার কারণ হিসেবে আজকে রাতে আমরা একটি পর্যবেক্ষণ পেয়েছি ICDDRB অর্থাৎ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, যেটি বাংলাদেশে রয়েছে। তারা একটি পর্যবেক্ষণ করেছেন যে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এবং চতুর্থ সপ্তাহে তারা IEDCR এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় একটি গবেষণা করেছেন এবং সেখান থেকে তারা দেখতে পাচ্ছেন যে মার্চের চতুর্থ সপ্তাহে বাংলাদেশে যতগুলো ভেরিয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সাউথ আফ্রিকার ভেরিয়েন্টটি দিয়ে এবং এই আক্রান্তদের মধ্যে 81% এই সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন। যদিও বাংলাদেশে গত ডিসেম্বর মাসেই জানানো হয়েছিল যে যুক্তরাজ্যের দ্বিতীয় দফা অর্থাৎ যেই করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউটি এসছে সেটি যুক্তরাজ্যের ভেরিয়েন্ট ছিল এবং এটি বাংলাদেশে ধরা পড়ে গত ডিসেম্বর মাসেই। এইরকম একটি বাস্তবতায় আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই। স্যার, এই করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাবো কি উপায়ে? কারণ লক্ষ্য করছি যে এবার সংক্রমণের হারটা একটু বিদ্যুৎ গতিতেই বাড়ছে বলা চলে। ধন্যবাদ আপনাকে। এটা পৃথিবীর সবচেয়ে জটিল প্রশ্ন আসলে যেটা করলেন, যে এই করোনার ভয়াবহ থেকে মুক্তি পাবো কিভাবে। এটা আসলে আমরা গত 1 বছর যাবত এটা নিয়ে বিভিন্নভাবে আলাপ হয়েছে এবং আমরা বারবার আমরা খুবই সাধারণ সাফল্যকে অসাফল্য হিসেবে অসাধারণ বলেছি। কারণ আসলেই আমরা গত 50 বছর যাবত চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞানকে যেভাবে অবহেলা করেছি,
সেই কারণেই আসলে এরকম একটি ভাইরাসের বিরুদ্ধে বিজয় অর্জনে আমাদের সারা পৃথিবীর বিজ্ঞানীদের গলদঘর্ম হতে হচ্ছে। আমরা যে ভ্যাকসিন আবিষ্কারকে একটি অসাধারণ আবিষ্কার বলেছি, আজকে বোঝা যাচ্ছে যে আসলে এই প্রথম জেনারেশন ভ্যাকসিন গুলো আসলেই আমরা যেভাবে উদ্ভাবনিত্ব করেছিলাম সেই রকম আনন্দিত হওয়ার মতন সফল ভ্যাকসিন ছিল না। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আসলে এটা যে পৃথিবীর নীতি নির্ধারকরা দীর্ঘদিন যাবৎ এই অবহেলা করেছেন এবং ওনারা বিনিয়োগ করেছেন মহাকাশ এবং সমুদ্র জয়ের দিকে, এবং যার ফলে আজকে এই মহামারীর মোকাবেলায় আপনি আমাকে প্রশ্ন করতে হচ্ছে যে আসলে এই মহামারীকে কিভাবে মোকাবেলা করব 350-400 দিন পার হয়ে যাওয়ার পর। এখন পর্যন্ত চিন্তা করে দেখেন, মাস্ক ছাড়া আর কোনো কার্যকর অস্ত্র এই ভাইরাসের বিরুদ্ধে, অর্থাৎ এটাকে বাইরে রাখা শরীরে, এছাড়া কোন চিকিৎসা যেগুলো উদ্ভাবিত হয়েছে সেগুলো হচ্ছে পুরনো চিকিৎসার নতুন ব্যবহার। যে ভ্যাকসিন গুলো উদ্ভাবিত হয়েছে তার প্রায়গুলোই এই ভ্যারিয়েশন, আমরা জানতাম যে মিউটেশন হবে এবং মিউটেশন হলে এগুলো কার্যকারিতা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে, এটি একটি জানা সত্য। সেই ঘটনাটি ঘটতে আরম্ভ করেছে এবং এখন আমরা এটা বলছি যে এখন কি করা যাবে। আমরা দীর্ঘদিন বলেছি যে 4 থেকে 10 বছরকে আমরা আসলে কোনো ভ্যাকসিন আবিষ্কার করে ওটাকে প্রতিষ্ঠিত করা যায় না। অতএব এরকম একটি প্রেক্ষাপটে আসলে আমাদের এই প্রশ্নটি সারা পৃথিবীর জন্য ইটস এ বিলিয়ন 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 ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, যে আমরা আসলে এই মহামারীকে কতদিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা কতদিন আসলে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার প্রশ্নই আসে না আসলে, মানে করোনা পূর্ব জীবনে আমরা ফেরত যাব, এই প্রশ্নটি আসলে আমি খুবই নেতিবাচক শোনাতে পারে, কিন্তু এটির সম্ভাবনা খুবই ক্ষীণ। অতএব কোভিড কে নিয়ন্ত্রণ করে আমরা একটি সাধারণ জীবনযাপনে আবার ফেরত আসতে আমাদের যে উদ্যোগগুলো দরকার সেগুলো বিশ্বব্যাপী একরকম, আবার বাংলাদেশের জন্য আরেক রকম। মানে একরকম মানে কিছু ভিন্ন প্রেক্ষাপট আছে বাংলাদেশের। আমরা খেয়াল করছেন আপনারা নিশ্চয়ই যে এই আজকে যে লকডাউনে যে অবস্থায় আমরা করছি, পৃথিবীতে লকডাউনের যে অর্থ বাংলাদেশে এটা পাল্টে গেল। মানে এক দুঃখের সঙ্গে বলতে হয় যে এটা যে অর্থ জার্মানিতে, যে অর্থ ইংল্যান্ডে ছিল, সেই অর্থ ঢাকা শহরে বা বাংলাদেশে লকডাউন সেই অর্থ বহন করে নাই। যখন সংক্রমণের হার 23 থেকে 30 ছুঁই হচ্ছে নিয়মিত, যখন আজকে রাতের খবর বলছেন আপনি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট 80% গত 1 মাস যাবৎ 15 দিন যাবৎ বাংলাদেশে আছে, সেই অবস্থায় আপনি ঢাকা শহরে আজকে প্রত্যাহার করা হচ্ছে, নিয়ম শিথিল করা হচ্ছে, এটা ভাবা যায় না। যে অবস্থায় এরকম ক্ষেত্রে বিজ্ঞানের নির্দেশনা অনুযায়ী খুবই সৎভাবে যদি বলি, এই মুহূর্তে সর্বোচ্চ মাত্রার নিয়ন্ত্রণ আরোপ করার কথা ছিল। কারফিউ আকারে বাংলাদেশের মানুষ যেই ভাষায় বলে, প্রতিটা মানুষকে ঘরে আটকে তাদেরকে পরীক্ষা করে দেখা দরকার যে তাদের মধ্যে আসলে কারা কে সংক্রমিত, তাদেরকে আলাদা করা দরকার পরিবারের অন্য সদস্যদের থেকে, এবং ঠিক ক্লাসিক্যাল যে কথা, দেশের সকল মানুষের মুখে মাস্ক থাকার কথা। এই 3টি ঘটনা না ঘটাতে পারলে, সকল মানুষকে ঘরে ঢুকানো, মাস্ক পরানো এবং পরীক্ষা করে প্রতিটি কেস চিহ্নিত করা, এই 3টি কাজে ব্যর্থ হলে এই মহামারী মোকাবেলা তো দূরে থাক, এই মহামারীতে মরক ঠেকানোই কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ অধ্যাপক সাইদুর রহমান। আবার ফিরবো আপনার কাছে, আরও 2-1টি ভিন্ন মত রয়েছে, সেই জায়গাগুলো আপনার কাছে জানতে চাইব। সুভাষ সিংহ রায়, শুনছিলেন অধ্যাপক সাইদুর রহমানের কথা। আমরা কি আসলে যেই ঝুঁকিতে, স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি, আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন হচ্ছে, এবার সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি, এই স্লোগান আজকে চলছে, সেই রকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কি আসলে এই 11 দফার নির্দেশনা থেকে আবারও একটু শিথিলতার দিকে চলে এসে আমরা আরও ঝুঁকির দিকে চলে গেলাম কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং অধ্যাপক সাইদুর রহমান যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর বিপরীতে কথা বলার সুযোগ খুব কম। এটাই বাস্তবের বাস্তবতা। কিন্তু সেই জীবন দাসের মতো বলতে হয় যে পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। এবং আজকে বিজ্ঞানকে আমরা সাথে কতটুকু নিতে পেরেছি, বিজ্ঞান গবেষণায় আমরা কতটুকু মনোযোগী হয়েছি, সেটা নিশ্চয়ই আমাদের সামনে একটা বড় রকমের প্রশ্ন আকারে দেখা দিয়েছে। আমরা জিনোম সিকোয়েন্সিং কিভাবে করতে পেরেছি, করে পারতে পারেনি, এবং যেটাকে বলা হয় সিরোপ্রিভিলেন্স, সেটা আমরা কতদূর করতে পেরেছি, এটা প্রশ্ন তো একেবারে বড় আকারে আমাদের সামনে এসেছে। প্রথম দফাতে আমাদের সার্থকতা নিয়ে যতই আমরা বলি না কেন, আমরা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্বের
বাস্তবতায় আমরা অনেক দূর অগ্রগতি করেছিলাম। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকও তিনি এটা ব্যক্ত করেছেন। এখন যখন আবার সংবাদের শিরোনাম দেখি যে ডেড বডি নামলেই খালি হচ্ছে একটি বিছনা কিংবা একটি বেড, তখন সত্যি আমাদের নিজের কাছে নিজে প্রশ্ন করতে ইচ্ছে করে যে আমরা দ্বিতীয় দফার সংক্রমণে আমাদের প্রস্তুতি নিশ্চয়ই কম ছিল। আমরা অনেক কিছু অবহেলা করেছি, উদাসীনতা আমাকে ভর করেছে, এ ব্যাপারে দ্বিমত করার কিছু নাই। কিন্তু আমাকে বিজ্ঞানের সাথেই থাকতে হবে, এটা প্রফেসর সাইদুর রহমান তার অনেকগুলো টকশোতে তিনি বলেছেন। আমাকে বিজ্ঞানকেই সঙ্গী করতে হবে। আমি যদি ভ্যাকসিনের কথায় যদি একটু আসি, জি, আমি একজন ওষুধ বিজ্ঞানী হিসেবে আমি প্রায় 32 বছর কর্মরত ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে। আমি প্রফেসর সাইদুর রহমানের মতন অত গভীরে যাওয়ার সক্ষমতা আমার নাই, কিন্তু আমি যা দেখছি এবং সারা জগতের যে তথ্যগুলো আসছে সেটাতে কিন্তু আমি ভ্যাকসিনের ব্যাপারে আশাবাদী। আমি একটু বলে রাখি, তারপরেও প্রথম যে তথ্যটি, এটা খুব জোর দিয়ে আমি বলবো, পুরো বাংলাদেশ, পুরো ঢাকা শহর, চট্টগ্রাম শহর, ময়মনসিংহ শহর আমি যদি আইসিইউতে ভর্তি করে দিই, পুরো রকম স্বাস্থ্য সরঞ্জাম দিয়ে ভর্তি করি, তারপরও আমি সংক্রমণ ঠেকাতে পারবো না যদি এই সংক্রমণের উৎস বন্ধ করতে না পারি। এটাই হচ্ছে বিজ্ঞান। আমি এটা তথ্য দিয়ে আমি এই পর্যায়টি শেষ করব। আমাদের দেশে ভ্যাকসিনেশন যে প্রক্রিয়াটি 7ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল, সেই জায়গায় পৃথিবীতে যে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে তার মধ্যে ইসরায়েল হচ্ছে সবচেয়ে বেশি করেছে, তাদের সিঙ্গেল ডোজ করেছে 59%, আর ডাবল ডোজ যেটা ফুল ভ্যাকসিনেটেড যারা বলা হয় সেটা হচ্ছে 55%। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে যুক্তরাজ্য তারা ভ্যাকসিনেশন করতে পেরেছে অনেকখানি, ইউনাইটেড স্টেটস 32% করেছে ফুল ডোজের, এবং ডাবল ডোজ করেছে 19%। এই যে আমাদের কাছে এই যে তথ্যগুলো আছে, বাংলাদেশ 3.4% আমরা টিকাদান কর্মসূচি করতে পেরেছি। এই ব্যাপারে আমাদের অনেক কিছু করণীয় ছিল। আমি একটু তথ্য দিচ্ছি সেই জায়গাটা যেটা আমি বলতে চেয়েছিলাম। 23শে মার্চ নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে যারা ডাবল ডোজ সম্পন্ন করেছেন তাদের মধ্যে কিন্তু একটি জরিপ হয়েছে। ডালাসে একটি হসপিটালে 8121 জনের মধ্যে 4 জন করোনা আক্রান্ত হয়েছে এই ডাবল ডোজ সম্পন্ন করার 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে। ক্যালিফোর্নিয়াতে 14,990 জনের মধ্যে 7 জন করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে। তারা ব্যবহার করেছে কোন টিকাটি? এক্ষেত্রে আপনাকে একটু থামিয়ে জিজ্ঞেস করছি। টিকা তারা নানান রকম টিকা ব্যবহার করেছে। তারা তো আমরা জানি ফাইজার, মডার্না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। আমি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, আমার পর্যবেক্ষণ যেটা বলে, কেননা যেহেতু ওষুধ বিজ্ঞানের সাথে যুক্ত, ওষুধ বিপণনের সাথে যুক্ত, অসংখ্য বন্ধু বান্ধব তার বাবার জন্য, মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য গভীর রাত পর্যন্ত টেলিফোন করে। তা স্বাভাবিক কারণে আমাদের সকলেরই জানা এবং প্রত্যেকেরই এটা করেই। আমি যে তথ্যটি দিচ্ছি, আমি সামনে দেখছি যারা একটি ডোজ সম্পন্ন করেছেন, এই 55,50,000 যে ডোজ সম্পন্ন করেছেন, এদের মধ্যে যারা 4 সপ্তাহ আগে ডোজ কমপ্লিট করেছেন ফার্স্ট ডোজ, তারা করোনা আক্রান্ত হলেও তারা ফুসফুস কিন্তু অতটা আক্রান্ত হয়নি, এবং এইটা আমাকে আশাবাদী করে। আমি যেটা নিউ ইয়র্ক টাইমসের আরেকটি ওই তথ্য ওখানে যোগ করেই হয়তো আমি এই কথাটা এখানে শেষ করব। তারা 3টি টিকা নিয়ে কিন্তু তারা গবেষণা করেছেন নিউ ইয়র্ক টাইমস। সেই টাইমসে 23শে মার্চে বলছে ফাইজারের যে বায়োনটেকের যে ভ্যাকসিন, সেটা তারা বলছে 14 দিন পর 52% রোগ প্রতিরোধ ক্ষমতার কথা তারা স্পষ্ট করে উল্লেখ করেছে। মডার্নার টিকা ফার্স্ট ডোজ কমপ্লিট হওয়ার পরে 14 দিন পর 50.8% রোগ প্রতিরোধ ক্ষমতার অর্জন করেছে বলে বলা হচ্ছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 64.1%
প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে বলে বলছে, কিন্তু ডাবল ডোজ সম্পন্ন হওয়ার পরে তথ্যটা হচ্ছে ফাইজারের টিকা 95% সুরক্ষা দিয়েছে, মডার্নার টিকা 94% সুরক্ষা দিয়েছে, আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সেটা 90% সুরক্ষা দিয়েছে। জি আমি এ কারণে বলছি তথ্যগুলো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া। আর জি আমার সামনে যে ঘটনা আমি আপনাকে বলি, যাদের বয়স 74, 75, 76, যারা করোনায় আক্রান্ত হয়েছেন কোভিড এই 19 ভ্যাকসিন নেওয়ার পরেও, এক ডোজ নেওয়ার পরেও জি তাদের ফুসফুস কিন্তু 15%, 17%, 20% বেশি আক্রান্ত হয়নি। এটি আমার পর্যবেক্ষণ। এরপরে প্রফেসর সাইদুর রহমান স্যার পুরোটা বলতে আসবো আপনার কাছে, আবার ফিরবো আমরা। সংগ্রাম সিংহ, আপনার কাছে আসতে চাই যে জায়গাটা সুভাষ সিংহ রায় ভ্যাকসিনের জায়গা টিকার আগে যেটি বলছিলেন যে উৎস যদি বন্ধ না করা যায় তাহলে আসলে এই সংক্রমণ থেকে নিয়ন্ত্রণে আনার কথা ভাবাই যায় না, যেটি সাইদুর রহমান স্যারও বলছিলেন যে আমরা তো জানতাম যে শুরুর দিকে গত বছর যখন হয়েছিল যে কারো যদি কোয়ারেন্টিনে যাওয়ার প্রশ্ন আসবে যদি সে দেশের বাইরে থেকে আসে। আমরা জানি আপনি সিলেট অঞ্চলে বাস করেন, সিলেটের সঙ্গে যুক্তরাজ্য থেকে সরাসরি প্রচুর মানুষের আসা যাওয়া আছে। সেই রকম একটি জায়গায় আমরা লক্ষ্য করলাম যে সিলেটে যেই সমস্ত যাত্রীরা যুক্তরাজ্য থেকে এসছেন এবং সিলেটের বিমান থেকে তাদের সরাসরি কোয়ারেন্টিনে নির্ধারিত হোটেলে বা আবাসস্থলে যাওয়ার কথা, সেখানে তারা সেটি মেনটেন করতে পারেননি এবং বা কখনো কখনো তারা এক ধরনের ফাঁকি দিয়ে অনিয়ম করে ঘুরে বেরিয়েছেন নিজেদের আত্মীয় স্বজনের বাসায়, নিজের বাসায়, কিংবা কেউ কেউ কক্সবাজার সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের আসলে এই আইসোলেশন কিংবা কোয়ারেন্টিনের দৃশ্যটা কীরকম? আপনার তো দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সিলেটে। সংগ্রাম সিংহ, একটু আনমিউট করে নেন আপনি। আমাদের সিলেট এবং বিলেত, এটা তো আপনি বলেছেন যে সিলেট এবং বিলেত একটা কানেকশন আছে। সংগ্রাম সিংহ, আপনি যদি একটু পিছিয়ে বসেন, আমরা আপনার ঠিক পুরো মুখটি দেখতে পাচ্ছি না। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় বললে ভালো হবে। জি বলুন। সিলেট এবং বিলেতের সম্পর্কটা তো আর একটা অবিচ্ছেদ্য, আপনারা সবাই জানেন। জি এত কঠিন সময়েও কিন্তু সেই হৃদ্যতা, আন্তরিকতা, যাওয়া আসা সবকিছুই চলছে। তবে এই আসা যাওয়াটা আমাদের সাম্প্রতিক কালের যে অবস্থা, সেটার জন্য অনেকেই ধারণা করছেন যে এটা ঝুঁকিপূর্ণ বলে ধারণা করছেন, কিন্তু সেই ধারণাটা এখন যে পরীক্ষা নিরীক্ষার পর যে রিপোর্ট গুলো আসছে বা সাম্প্রতিক কালে যে দুই ধরনের, এখানে শাহজালাল বিশ্ববিদ্যালয় যে 30 ধরনের পেল, করোনার নতুন ধরন পেল, এবং আজকে যেটা আইসিডিডিআর যে রিপোর্টটা দিল, সব মিলিয়ে একটা আতঙ্ক, আশঙ্কা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। তবে যেটা সাইদুর রহমান স্যার যেটা বললেন বা সুভাষ দা যেটা বললেন, আপনি যেটা বললেন, আসলে বাস্তবতা এটাই। আসলে আমরা বিশেষজ্ঞের কাছ থেকে বা সরকারের কাছ থেকে বা আইসিডিডিআর এর কাছ থেকে আমরা কি সুসংবাদ তাদের কাছ থেকে কেমন ভাবে আশা করব, কিভাবে আশা করব? আশা করার মতো আসলে কোনো সুযোগ নেই। সরকার তো কোয়ারেন্টিনে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রথমবারে সরকার নিজ উদ্যোগেই ব্যবস্থা করেছিল, এবার বলেছে যে যে ব্যক্তি আসবেন তিনি তার নিজ খরচে থাকবেন, কিন্তু সেই জায়গাটা মানা হচ্ছে কিনা এবং এটার তদারকি করা হচ্ছে কি, এই ব্যাপারটাই হলো আমাদের মানে কষ্টের ব্যাপার। এই যে কোয়ারেন্টিনের জন্য যে হোটেলগুলা 10টা হোটেলের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, এটা গণমাধ্যমে আসছে, আমরা রিপোর্ট করেছি। এই কোয়ারেন্টিনের জায়গায় প্রথমত কোয়ারেন্টিনে যেতে অনেকেই দ্বিমত পোষণ করলেন, আবার কোয়ারেন্টিনে যাওয়ার পরে সেখানে আগ করলেন, সেখানে বিয়েও করলেন। আপনারা খবরটা পেয়েছেন হয়তো। আগ করা, বিয়ে করা, উৎসব খানি, এখানে একেবারে বিয়ের উৎসবে মাতোয়ারা হওয়া। এরপরে আবার ওই কোয়ারেন্টিন থেকে আবার 9 জনের টিম চলে যায় জকিগঞ্জ বর্ডারের ওখানে। এই যে একটা অবস্থা। তারপরে কেউ কেউ চলে গেছেন কক্সবাজারে বেড়াতে, কেউ কেউ ঢাকার হোটেলে, আবার সেলফিও দিচ্ছেন সেখান থেকে, আমরা তো বেড়াতে আসছি। এই যে বিষয়গুলো নিয়ে ফান করা, বিষয়টা মারাত্মক। এটা তো গেল, সেই প্রবাসীদের ব্যাপারটা তো গেল। আজকের খবরটা দেখেন, আজকে এই সন্ধ্যার দিকে মিটিং করে আমাদের বন্দর বাজারের হাসান মার্কেটে মিটিং করে
কিছু ব্যবসায়ী কি করলেন, যে রোববারের মধ্যে যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া না হয়, আজকে একেবারে তারা ডিসিশন দিয়ে দিচ্ছেন যে রোববার থেকে তারা মিটিং করবে, যে পুরো শহরের দোকানপাট সব খুলে বসবেন। এরপরে আরেকটা ব্যাপার হলো, এখানে কিছু ব্যবসায়ী আজকে মানববন্ধন করে বললেন যে আমরা কোয়ারেন্টাইন মানি না, মানি না, আপনার লকডাউন মানি না, আমরা ব্যবসা প্রতিষ্ঠান খুলবো। এই যে একটা আমাদের মধ্যে এই যে উৎস যেখান থেকে ছড়ানোর কথা, সেখানে আপনি যেটা একটু আগে বললেন যে ছড়ানোর কথা, সেখানে যদি আমরা করতে না পারি, তখন সাইদুর রহমান স্যার বা আমাদের আইসিডিডিআর বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন, তারা কোনো সুসংবাদ দেওয়ার মতো কোনো সুযোগই নেই। কারণ এগুলো নিয়ে ফান হচ্ছে, অথবা ইগো থেকে, অথবা অন্য কোনো উদ্দেশ্য থেকে আমরাই আমাদের জন্য সমস্যা তৈরি করছি। সিলেটটা কিন্তু এখনো, সিলেটে যে পরিমাণ প্রবাসী আসছেন, এই প্রবাসী পরিবারের অনেকেই আমাদের যারা কাছের মানুষ বা যাদের সাথে যোগাযোগ হচ্ছে, বা প্রবাসী ওভারসিজ সেন্টারে যারা আছেন, প্রবাসী সংশ্লিষ্ট যে সংগঠন আছেন, তারাও কিছুটা আতঙ্কে আছেন। তারা বলছেন যে আইন মানার মতো একটা দেশ থেকে যারা আসছেন, তারা যদি এদেশে আমাদেরকে যদি একটু এই কোয়ারেন্টাইন মনে করেন, আইসোলেশন মনে করেন, অথবা চলাফেরায় যদি কিছু একটা শৃঙ্খলা দেখেন, তাদেরকে দেখে দেখে কিন্তু অনেক মানুষ এখানে বিদেশের মানুষকে কিন্তু ফলো করে, তাদেরকে উন্নত দেশের মানুষ হিসেবে, ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষ হিসেবে তাদেরকে ফলো করে, তাদেরকে অনেক ফলো করতে পারতেন, সেটা আমাদের জন্য একটা সৌভাগ্য ছিল। কিন্তু সেই সৌভাগ্য না হয়ে অনেকেই আবার বলছেন যে কিছু কিছু প্রবাসী, সবার বেলায় না, কিছু কিছু প্রবাসীর আচরণে মনে করেন তাদের পরিবারও আক্রান্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সেই সংখ্যাটা হয়তো আমরা দিতে পারছি না এই মুহূর্তে, কিন্তু যারা, কারণ প্রবাসী এসেই তো আর আপনার বাড়ি যাচ্ছেন না, আমার বাড়িও যাচ্ছেন না, উনি কিন্তু ওনার বাড়িতেই যাচ্ছেন। ওনার বাড়িতে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, শ্বশুর শাশুড়ি, বয়স্ক মানুষ আছেন, তারা আক্রান্ত হচ্ছেন, এবং তারা অনেকেই যে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারাও গেছেন, এরকমই খবর আছে। এটা দুঃখজনক। এটা আমরা আশা করব সবাই দায়িত্বশীল হবেন, এবং আমরা সবাই বাঁচার ইয়েতে সবাইকে হাতে হাত মিলিয়ে যদি আমরা বাঁচার ইয়েটা যদি সবাইকে হাতে হাত মিলিয়েই আসলে এটা প্রতিরোধের জায়গায় আসতে হবে। সংগ্রাম সিংহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময়, বিরতির সময় এগিয়ে আসছে, তারপর সাইদুর রহমান স্যার আপনার কাছে আবারও একটু ফিরতে চাই, আমরা আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন সুভাষ সিংহ রায়, আমি তার কাছেও সেই প্রশ্নটি করব যে উনি বলছিলেন যে টিকাগুলোর ক্ষেত্রে দেখা গেছে বিদেশি গণমাধ্যমের রেফারেন্স দিয়ে তিনি বলছিলেন, বাংলাদেশে আমরা তো টিকা গ্রহণ করলাম, এর মধ্যে প্রায় 8 সপ্তাহ পার হয়ে গেল। আমাদের যারা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন, আমরা দেখেছি যে 2 জন সাংসদ টিকা নেওয়ার পরেও এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কি কোনো জরিপ, কোনো গবেষণা আছে যে আমরা আসলে এই টিকার প্রথম ধাপটি নেওয়ার পর এবং 8 সপ্তাহ বা 6 সপ্তাহ বা 14 দিন, 2 সপ্তাহ পার হওয়ার পর কতজন আক্রান্ত হলাম, কতজন হলাম না, অর্থাৎ টিকাটি কতখানি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে, এরকম কোনো গবেষণা স্যার আপনার চোখে পড়েছে কিনা, বা এরকম কোনো উদ্যোগ আছে কিনা? উদ্যোগের কথা বলতে পারবো, একটা গবেষণা পড়ে চলছে এই আমার জানা মতে, কিন্তু এই গবেষণাটি অন্তর্বর্তীকালীন, এটা পূর্ণ মানে দ্বিতীয় ডোজের পরের 21 দিন পরে, মানে এটা একদম পিওর টাইটার অ্যাস্ট্রাজেনেকা আমাদের পপুলেশনে কেমন ইফেক্টিভ সেটা দেখার উদ্দেশ্যে যেহেতু করা হচ্ছে, এটা সম্পূর্ণ হবে দ্বিতীয় ডোজের 21 দিন পরে টাইটার মাপবেন সিরিয়ালি। তো ওইটা থেকে আমরা ওই ফলাফলটা আমরা বলতে পারছি না, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে, বিএস বঙ্গবন্ধু সেকুন্ড মেডিকেল ইউনিভার্সিটি। জি, কিন্তু স্যার আপনার কি প্রাথমিকভাবে এই প্রথম দফাটা, অর্থাৎ এই যে 4 সপ্তাহের কোনো জায়গা কি আসতে পেরেছে এরকম যে 10 ভাগ বা 5 ভাগ বা এরকম আক্রান্ত হয়েছে এরকম? না, আমাদের তো খুব লিমিটেড, কারণ বুঝতে হবে যে আমাদের অল্প কিছু স্যাম্পল, মানে আমরা সারা একটি প্রতিষ্ঠানের মাত্র, এটা জাতীয় না। জি, কিন্তু যে মৃত্যুগুলোর কথা বলা হচ্ছে বা যে আক্রান্তের কথাগুলো, সেগুলো কিন্তু একটা জিনিস লক্ষ্য করার, যে সেগুলোতে মূলত হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত হয়েছেন ওনারা প্রথম ডোজ গ্রহণের 21 দিনের আগে। এই বিষয়টি হচ্ছে সবচেয়ে লক্ষণীয়। অতএব, কারণ বারবার বলা হয়েছে যে প্রথম ডোজ গ্রহণের 21 দিন পর ওনাদের অ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট প্রোটেকশন অ্যাটেইন করবেন, যদিও দ্বিতীয় বুস্টার ডোজের আগ পর্যন্ত সেটা যথেষ্ট না, কিন্তু 21 দিন হচ্ছে ন্যূনতম। অতএব যে আক্রান্ত, সেটাকে ভ্যাকসিন ফেইলিওর বলা যাবে না আসলে। ওখানে ওনারা হয় আক্রান্ত অবস্থায় ভ্যাকসিন নিয়েছেন, অথবা ভ্যাকসিন গ্রহণ করার যে ভিড় হয়েছিল সেখানে আক্রান্ত হয়েছেন, অথবা ভ্যাকসিন গ্রহণের পর প্রথম 21 দিনে কোনো একটি সময়ে ওনারা যেহেতু রিল্যাক্স মুডে থাকেন, ওই সময় হয়তো একটু ঢিলে ঢালা চলাফেরার কারণে আক্রান্ত হয়েছে। অল্প একটি অংশ আছে যারা 21 দিন পরে,
জি, অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আরেকটি প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুদিন যাবৎ একটি বক্তব্য এই টিকা সংক্রান্ত খুবই মানে তোলপাড় হচ্ছে বলা চলে। সেটি হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার এই যে যেই টিকাটি আমরা নিচ্ছি, এই টিকাটির সঙ্গে সাউথ আফ্রিকার যে ভেরিয়েন্ট আমরা পেয়েছি, অর্থাৎ এই টিকাটি তৈরি করার সময় আপনি বলছিলেন যে ফার্স্ট জেনারেশন টিকা যেহেতু এটি, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের ক্ষেত্রে এটা অতটা কার্যকর হচ্ছে না, বা এটা আগে থেকেই অতটা কার্যকর ছিল না। এই ব্যাপারটা যদি স্যার আপনি একটু স্পষ্ট করতেন। এটা তো খুবই মোটামুটি ভাবে এই গুগলের যুগে, ইন্টারনেটের যুগে সবাই জানে, যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া যা ঘুরছে এটা সবাই জানে আসলে, যে হ্যাঁ সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটা কার্যকারিতা কম বিধায় সাউথ আফ্রিকা আসলে নিজেরা এই ভ্যাকসিনটি ব্যবহারই করছিল না। অতএব এটা কার্যকারিতা কম। কিন্তু এখানে খেয়াল করার জিনিস যেটা, যে আমাদের এই প্রথম জেনারেশন ভ্যাকসিন যে আমরা কি অ্যাটেন্ড করতে চাই, আমরা শুধু বেঁচে থাকতে চাই। কথা হচ্ছে বেঁচে থাকার ক্ষেত্রে এই ভ্যাকসিন যথেষ্ট। এই ভ্যাকসিনটি অসুখটি গুরুতর হওয়া অথবা মৃত্যু ঘটা থেকে বাঁচায়, কিন্তু এটা ঠিক যে মাইল্ড কেস হওয়ার ক্ষেত্রে প্রোটেকশন দিতে পারছে না এই ভ্যাকসিনটি। কিন্তু আপাতত আমাদের হাতে যতক্ষণ এর চেয়ে ভালো কার্যকর ভ্যাকসিন না আসবে, ততক্ষণ আসলে আমরা কোভিড আক্রান্ত হয়ে গুরুতর হাসপাতালে ভর্তি হওয়া অথবা মৃত্যুকে ঠেকানোটা আসলে আমাদের এই মুহূর্তের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে বা অর্জনের ক্ষেত্রে কোভিশিল্ড নামে যে ভ্যাকসিন বাংলাদেশে আছে সেটি যথেষ্টই কার্যকর এখন পর্যন্ত সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আবার ফিরবো। আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়ে এসেছে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা আলোচনা করছি করোনা ভয়াবহতা ও টিকা নিয়ে। এই করোনার কাছ থেকে আমাদের মুক্তি পেতেই হবে, শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষকেই পেতে হবে। আর এই লড়াইটা আমাদের করতে হচ্ছে, এবং সেই লড়াইটার নানা রকম পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক কারণে অথবা আমাদের খাদ্যাভ্যাসের কারণে হয়তো একটু ব্যতিক্রমভাবে আমরা এখনও পর্যন্ত রয়েছি তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। করোনা ভয়াবহতা ও টিকা এ প্রসঙ্গে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সংগ্রাম সিংহ, রয়েছেন ফার্মাসিস্ট লেখক কলামিস্ট সুভাষ সিংহ রায়, এবং রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে আবার আলোচনায় স্বাগত জানাচ্ছি। বিরতির আগে অধ্যাপক সাইদুর রহমান, আপনাকে থামিয়ে দিয়ে গিয়েছিলাম। আপনার কাছ থেকে এবার আমরা একটু সমাধানের দিকে যেতে চাই, যে আমাদের আসলে লকডাউনের নামে যে বাস্তবতাটা এখন চলছে, অর্থাৎ সরকারিভাবে লকডাউন বলা না হলেও সরকার দলের একজন নেতা যদিও লকডাউন শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু আমরা যে নির্দেশনা দিয়ে যে বাস্তবতা এখন আছি এবং আমাদের টিকার যে চিত্র, আমি যদি স্বাস্থ্যমন্ত্রীকে কোট করি, স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছিলেন সেটি হচ্ছে যে টিকার জন্য গত মার্চ মাসে আমাদের যেই চাহিদা নাগাদ যেই টিকাটি পাওয়ার কথা ছিল সেটি এখন আমরা পাইনি। ভারতকে আবারও তাগাদা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি প্রত্যাশা করছেন যে আমরা এ মাসের শেষ সপ্তাহের দিকে নাগাদ হলেও হয়তো আমাদের চাহিদা অনুযায়ী পরবর্তী টিকার পরিমাণটা আমরা পেয়ে যাব। তো এইরকম বাস্তবতার জায়গা থেকে আমাদের আশু করণীয়টা কি, আপনার পরামর্শ জানতে চাই, একটু সমাধানের জায়গাটা জানতে চাই। ধন্যবাদ। এটা মানে একেবারেই এটা একটা অনেকগুলো অ্যাপ্রোচ ইন্টিগ্রেট করতে পারলেই আসলে এটাকে মোটামুটি ভাবে কন্টেইন করা সম্ভব। প্রথম কাজটা যেটা করা দরকার, যেটাকে ওনারা লকডাউন বন্ধ নাম বলেছেন, সেটা হচ্ছে যে মানুষকে ঘরে ঢুকিয়ে ফেলা দরকার 14 দিন একটি সাইকেলের জন্য অন্তত পক্ষে। তো 14 দিন ঘরে রাখার জন্য যেই ভাষায় এবং যেইভাবে প্রয়োগ করলে রাষ্ট্রযন্ত্র মানুষকে ঘরে ঢুকাতে পারবে সেটা নিতে হবে। আমাদের সাধারণ লেমেনের ভাষায় সেটা কারফিউ, ওনারা যদি অন্য কোনো মেকানিজমে পারেন ওনারা মানুষকে ঘরে ঢুকাতে হবে। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ পরীক্ষা করে বের করে ফেলতে হবে কোন মানুষদের তারা আক্রান্ত। তৃতীয়ত, যেটা বলছিলেন সুভাষ সিংহরা, এর মধ্যে আমাদের অনেক সামর্থ্য থাকার পরও আমরা জেনোম সিকোয়েন্সিং অ্যাডিকুয়েটলি করলাম না। সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এটা যেহেতু একটা ব্যয়বহুল প্রক্রিয়া, রাষ্ট্রকে প্রচুর এফোর্ট দিতে হবে যেন আলাদা করতে পারে কোন জেনোম, কোন স্ট্রেন গুলো, কোন ভ্যারিয়েন্ট গুলো এখানে আছে, এবং তার মধ্যে কোনগুলো সব মিউটেশন তো কোনো গুরুত্ব নাই, হাতে গোনা যখন মিউটেশন ভ্যারিয়েন্ট কনসার্ন সেটা বের করে ফেলা দরকার এবং সেই অনুযায়ী ইন্টারভেনশন ডিজাইন করা দরকার। পাশাপাশি সকল মানুষের জন্য, 17 কোটি মানুষের জন্যই, শিশুদের বাদ দিয়ে মাস্ক সরবরাহ করতে হবে রাষ্ট্রকে। চতুর্থত, ভ্যাকসিন যেটা বললেন, এইটি সরবরাহ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ আছে। বহু ধনী দেশ আসলে এখন কানাডার মতো দেশও অল্প কিছু মানুষকে ভ্যাকসিন দিতে পারছে, ইউরোপের বহু দেশ ভ্যাকসিন পাচ্ছে না।
আমরা 70 লক্ষ পেয়েছিলাম, পরে আরো 32 লক্ষ, সব মিলে প্রায় কোটিখানেক ভ্যাকসিন আমাদের ডোজ ছিল। কিন্তু আমাদের যে পপুলেশন সেটা অনুযায়ী আমাদের এই একটি ভ্যাকসিনের উপর, একটি উৎসের উপর নির্ভরশীল থাকার কারণে আজকে এখন দ্বিতীয় ডোজ কালকে শুরু হবে। এই অবস্থায় আমরা এখন অঙ্ক ক্যালকুলেটরে টিপতে হচ্ছে যে কোন ডোজ কবে কত লট আসবে, তাহলে আমরা দ্বিতীয় ডোজ দিতে পারবো কতজনের প্রথম ডোজ। অতএব বাংলাদেশের এই মুহূর্তে অতি দ্রুত সম্ভব হলে জনসন এন্ড জনসন, কারণ এটা সিঙ্গেল ডোজ, আমাদের বড় পপুলেশনের জন্য খুবই সুইটেবল, যদি সেটার দাম একটু বেশি। সম্ভব যদি না হয় তাহলে স্পুটনিক ভি, কারণ আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাশিয়ার ভালো আছে এবং এই ভ্যাকসিনটি কার্যকারিতাও আমাদের যে বর্তমান ভ্যাকসিন তার চাইতে ভালো, এবং এটি আমাদের 2 থেকে 8 ডিগ্রির মধ্যে রাখা সম্ভব। এমনকি তারা আসলে ইতিমধ্যেই এটাকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসার ব্যবস্থা করছে। যদি সেটিও সম্ভব না হয়, অন্তত চাইনিজ 2-3 খানা ভ্যাকসিন আছে, এগুলো সম্পর্কে সবাই বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া যদি পৃথিবীর কোটি কোটি মানুষকে এই সকল ভ্যাকসিন তার নিজের দেশে এবং অন্যান্য দেশে দেওয়া যেতে পারে, আমরা মনে করি আমরা আনভ্যাকসিনেটেড থাকার চাইতে অন্তত এই ধরনের কিউবা, চায়না, রাশিয়ার যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, যেগুলো শুধুমাত্র ডিজাইনগত সমস্যা, এবং আপনি জানেন স্পষ্ট যে বিজ্ঞানের উপর পশ্চিমা বিশ্বের যে আধিপত্য, সেগুলোর কারণে এই ভ্যাকসিন গুলো স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা তৈরি হয়। এই ভ্যাকসিন গুলো অন্তত সংগ্রহ করে হলেও বাংলাদেশের মানুষকে আসলে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা দরকার। অতএব মানুষকে ঘরে ঢুকানোর কার্যকর ব্যবস্থা, তাদের কোভিড আক্রান্ত হয়েছেন কিনা চিহ্নিত করা, তাদেরকে আলাদা করা, জেনোম সিকোয়েন্সিং করা এবং পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করা, এই 4টি কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেই আমরা আসলে 2 থেকে 3টি সাইকেল, মানে 3, 14, 42 দিনে আমরা আসলে মোটামুটি এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ। কিন্তু আমাদের সেই বাস্তবতাটা কি রয়েছে? যেমন জীবন এবং জীবিকা দুটোর প্রশ্নই বলা হচ্ছে, যে কারণে আমাদের এই নির্দেশনাগুলো এরকম হয়েছে, গার্মেন্টস কারখানা খোলা রাখতে হয়েছে। আমি আসলে দার্শনিক না, কিন্তু একটা সোজা প্রশ্ন করি, জীবিকা কিসের জন্য আয় করে? জীবনের জন্য। কোনটা রক্ষা করা দরকার, জীবন নাকি জীবিকা? জীবিকা তো আসলে এখন পর্যন্ত বাংলাদেশে এই বাস্তবতা তৈরি হয়নি যে খাবারের অভাবে মারা যাবে। মানুষের যদি চয়েস হয় যে আমি কি কোভিড আক্রান্ত হয়ে মারা যেতে চাই নাকি না খেয়ে মারা যেতে চাই, বাংলাদেশে এখন হাতে গোনা যাবে কয়জন মানুষ। এবং যদি সমাজকে আসলে সম্পৃক্ত করা হয় নাই, এটা বারবার মিস করছি আমরা। আমরা যদি শুধুমাত্র ঢাকাতে প্রায় 30 লক্ষ মানুষ আছে যারা ভালনারেবল, ঢাকার 2 কোটি মানুষের বাকি 1,70,00,000 মানুষ এই 30 লক্ষ মানুষের প্রতিদিনের খাবার সংযোগ করতে পারে। আমাদের সামাজিক উদ্যোগগুলো আপনারা 88 বন্যায় দেখেছেন, লক্ষ লক্ষ রুটি বিতরণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ তো তাদের পাশের মানুষের বিপদে দাঁড়ায়, কিন্তু সেই সামাজিক সম্পৃক্ততা গুলো আসলে একেবারেই অনুপস্থিত করে ফেলছি আমরা, এবং সেগুলো করলে আসলে না খেয়ে বাংলাদেশে মানুষ মারা যাবে না। এই জীবন জীবিকার প্রশ্নে কারা আনে জানেন? যার লক্ষ শ্রমিক আছে আর 12 জন সদস্যের পরিবার আছে। এই 12 সদস্যের পরিবার নিরাপদ থাকে এবং এই লক্ষ মানুষকে মিলে খাটিয়ে তাকে বলে তার জীবিকার সংগ্রহ। কারণ সে বেচারার ইনকাম হচ্ছে 20,000 টাকা, ওনার হচ্ছে 20 কোটি টাকা। এটা খুবই সোজা। জীবিকার প্রশ্ন সামনে এনে কার জীবিকা নির্বাহ করা হয়, এটা কিন্তু আসলে আমাদের বোঝার ক্ষেত্রে একটু এখনো ক্লান্তি। অনেক ধন্যবাদ অধ্যাপক সাইদুর রহমান সুভাষ সিংহ রায়। আপনার পরামর্শ, শেষ পরামর্শ জানাচ্ছি, আমাদের সময় খুব ফুরিয়ে এসছে। নজরুল কবির, আপনি যখন অধ্যাপক সাইদুর রহমান স্যারের বক্তৃতা শুনছিলেন, আমার মনে হচ্ছিল আপনি 25 বছর আগে কিংবা তারও আগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুন ক্যান্টিনের আপনি যে চেতনাকে ধারণ করতেন, প্রফেসর সাইদুর রহমান সাহেব সেই কথাগুলোই বলছেন। কিন্তু ওই যে সেই বিখ্যাত কবিতার লাইন, আমাদের গেছে যেদিন সেদিন কি একেবারেই গেছে। আমাদের পত্রিকার শিরোনাম হয়, আমি আক্রান্ত হলে আমার ক্ষতি হবে, আপনার কি? এই নিষ্ঠুর বাস্তবতা কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থায় আমাদেরকে দেখতে হচ্ছে। এই যে দুঃখজনক যে বিষয়গুলো আপনি দেখেন, আমরা ইউকে ভ্যারিয়েন্ট নিয়ে যখন কথা বলছি, এখন তো আমরা গতকাল থেকেই শুরু করেছি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা আমাদের কিভাবে এসেছে, এবং এটার গবেষণালব্ধ যে ফলাফল এসেছে সেটা 16,265টি নমুনা RT-PCR যে পরীক্ষা করা হয়েছে, এবং তার মধ্যে 17% আপনার পজিটিভ পাওয়া গেছে। এগুলো বিজ্ঞানের একটা অগ্রগতির জায়গা, আমাদের আরো কাজ করা উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে যে আত্মহনন মনস্কতার যে ভ্যাকসিন ভাইরাস ঢুকেছে, এটার ভ্যাকসিনটা কোথায়? এটা যখন বলা হয় যে ক্ষতি হলে আমার হবে, আপনার কি, এবং যখন
ব্যবসায়ীরা যখন ঢাকা শহরে মিছিল করে যে স্বাস্থ্যবিধি মেনে আমি ব্যবসা পরিচালনা করব, মিছিল করছে, কারোর মুখে মাস্ক নাই। এই হচ্ছে স্বাস্থ্যবিধির নমুনা। তা সেই প্রেক্ষাপটে আমার এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত কবিতা আবার পাঠ করতে ইচ্ছে করে, ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, হেরুদ্র কঠোর যেন হতে পারি তোমার আদেশে। এই যে কঠোর হওয়ার সময় কিন্তু কোনো সময় আসে। আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থার কথা ব্যক্ত করলেন অধ্যাপক সাইদুর রহমান, এবং খুব নির্মোহভাবে তিনি কথাগুলো বলেছেন। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আবার বলি, রাজধর্ম বজ্র সুকঠিন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতগুলো যে ব্যত্যয়ের জায়গা তৈরি হয়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণে বিদ্বেষ ছড়ানো হয়েছে, ভ্যাকসিন বিরোধী কর্মকাণ্ড ছড়ানো হয়েছে, এবং বলা হয়েছে গরিবের কোনো করোনা হয় না, বলা হয়েছে বড়লোকদের করোনা হয়। এই যে সমাজের ভিতরে অসঙ্গতির জায়গা তৈরি করা হয়েছে এবং উস্কে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু রক্ষা করতে পারেননি, নিকোলাস মাদুরোর। এবং তার আগে কিন্তু এই সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় ছিলেন যিনি, তিনি মার্কিন রাষ্ট্রপতি, তিনি কিন্তু রাখতে পারেননি, ডোনাল্ড ট্রাম্প। আজকে অস্ট্রেলিয়াতে, সিঙ্গাপুরে, উন্নত রাষ্ট্রগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সোশ্যাল মিডিয়া আইন তৈরি হয়েছে। আপনি যে কোনো কথা যে কোনো সময় বিদ্বেষ কিংবা ভুল তথ্য, বিজ্ঞান বহির্ভূত তথ্য দিতে পারবেন না। আমাদের এখানে প্রতিনিয়ত শুনছি ইউটিউবে যে গরিবের করোনা হয় না, কিংবা যারা ধার্মিক কিংবা যারা ধর্মপ্রাণ তাদের করোনা হয় না, যারা নাস্তিক তাদের করোনা হয়। এই যে সমাজ ব্যবস্থার ভিতরে এই যে আত্মহনন মনস্কতা, এটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষতি করে দিয়েছে। যে কারণে আমাদের বিধিনিষেধ বলি, লকডাউন বলি, যেভাবে বলি না কেন, এটার আপনাকে ওই যে সার্কেলটা, আপনার 14 দিনের সার্কেলটা কিন্তু আপনার সম্পন্ন করতে হবে। তা না হলে আপনি বিজ্ঞানের সাথে থাকবেন না, আপনাকে সেই বাস্তবতায় কিন্তু পথ চলতে হবে। আজকে জনগণকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর 3 দফা নির্দেশনা তিনি জানুয়ারি মাস থেকে দিয়েছেন। তিনি বলছেন যে কোনো সময় দ্বিতীয় ঢেউ আসবে, তৃতীয় ঢেউ আসবে, এবং মার্চ মাসকে তিনি বলেছিলেন সতর্ক থাকতে। তিনি 3 দফায় বলেছিলেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আপনাকে মাস্ক পরতেই হবে, এবং যেখানে মানুষ অধিক জড়ো হয় সেখান থেকে আপনি এড়িয়ে চলবেন। এত কিছু বলার পরও আমাদের কিন্তু অনেকের কিন্তু হুঁশ আসেনি, আমরা বেহুশ হয়ে আছি। যে কারণে এখন যখন আক্রান্ত হচ্ছে মানুষ, যখন ওই যে ডেড বডি নামলে যখন বিছনা খালি হচ্ছে না, তার বাবাকে ভর্তি করতে পারছে না, আমি আমার আত্মীয়কে ভর্তি করতে পারছি না, এই নিষ্ঠুর বাস্তবতা আমাদেরকে পড়তে হয়েছে শুধুমাত্র অসঙ্গতির কারণে। আর আমাদের দ্বিতীয় ঢের মোকাবেলা করার যে প্রস্তুতি, সেক্ষেত্রে কি ঘাটতি ছিল? শুধু স্বাস্থ্য অধিদপ্তরকে আপনি যদি দোষ দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষ দেন, তাহলেও কিন্তু হবে না। অনেকগুলো বিষয় যুক্ত আছে। শেষ করছি বাক্যটা দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুততার সাথে প্রতিটা জেলায়, উপজেলায় তিনি আইসিইউ এবং এই যে আইসোলেশন সেন্টার 10টি শয্যা তিনি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই 10 মাসেও হয়নি। নেজাল ক্যানুলার জন্য দিয়েছিলেন, 1000টি এসেছে। কিন্তু কোন কোন জেলা শহরের হসপিটালে আপনার আইসিইউ প্রতিষ্ঠা করার মতন অবকাঠামো তৈরি করতে পারেনি। এর ব্যর্থতাটা কাদের? অতএব এগুলো অনেক কিছু বিবেচনা করে আমাদের এই সংকটকালীন সময়ে কিন্তু আমাদেরকে শক্ত হাতে, কিন্তু আগে তো সংক্রমণটা ঠেকাতে হবে, অনেক ধন্যবাদ। তথ্য দিয়ে সাইদুর রহমান স্যার জানেন ঠিকই, একদম সময় নেই। এই যে ইউকে ভ্যারিয়েন্টের কথা বলছি, অথচ 1 এপ্রিলের তথ্য অনুযায়ী ইংল্যান্ডে একটি মানুষও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। অর্থাৎ তারা যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম 47% কমপ্লিট করেছে, এটা সুফল কিন্তু তারা পেয়েছে। ধন্যবাদ। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই কার্যক্রমে সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো তাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে সারা দেশব্যাপী ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষের ভ্যাকসিন দেবার জন্য যে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন, 1,02,00,000 ভ্যাকসিন এসেছে বাংলাদেশে। সিরাম ইনস্টিটিউটের 76টি যে দেশের সঙ্গে চুক্তি, আপনি 21শে মার্চ 22শে মার্চের মধ্যে এই
ভ্যাকসিন কিন্তু আবার বাংলাদেশে চলে আসবে। জি। ওটার কিন্তু স্বল্পতা হবে না, কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়, অনেক ধন্যবাদ। সংগ্রাম সিংহ, আপনার শেষ মন্তব্য জানতে যাচ্ছিলাম, আপনার পরামর্শ মাঠ পর্যায়ে আপনি আছেন। শেষ আসলে বলার কিছু নেই। এখানে সাইদুর রহমান স্যার যেটা বলছেন যে জীবনের চেয়ে আমরা জীবিকাকে বেশি বড় করে দেখছি, এই কারণে হয়তো আমরা এটা আমাদের জন্য একটা আরো বড় ধরনের একটা আহ, ঝুঁকি, আরো বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। কারণ ঠিকই এরকমই আমরা জীবনের চেয়ে জীবিকাকে বড় করে দেখছি, অথবা জীবনের চেয়ে সময়কে বেশি মূল্যবান মনে করছি। কারণ এ কারণেই আমরা রাস্তায় দেখবেন, জলে কিংবা স্থলে দেখবেন, জাহাজে লঞ্চে দেখবেন, রাস্তায় দেখবেন লাশের সারি সারি লাশ। আমরা মরতে আছি রাস্তায়, সড়ক দুর্ঘটনায়। কারণ জীবনের চেয়ে আমরা সময়কে বেশি মূল্যবান মনে করছি এই কারণে। আর এখন জীবন থেকে জীবিকাকে বেশি মূল্যবান মনে করছি। জি। আর এর পেছনে আরেকটা ব্যাপার যেটা সুভাষ দা বলছেন, যে এখানে উস্কানি এবং ইন্ধন, উস্কানি এবং ইন্ধনের ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ গুটি কয়েক মানুষের বেশি উৎসাহ, এই যে লকডাউন ভাঙা ইত্যাদি ইত্যাদি হুটহাট করে, যে এটা কিন্তু সিলেট বিভাগের সব মানুষ না, সারা বাংলাদেশের এত কোটি কোটি মানুষ কিন্তু এইসবে যাচ্ছেন না। যারা এসবে বেশি অতি উৎসাহী, সেগুলো দেখার দায়িত্ব তো এই জনগণের জানমালের নিরাপত্তার জন্য তো অবশ্যই সরকারের 16টারও বেশি গোয়েন্দা সংস্থা আছে। তারা খোঁজ নিয়ে দেখো কারা এসব উস্কানি বা ইন্ধন যোগাচ্ছে। যদি জুগিয়েই থাকে, জনগণ যাদের বেতন দিয়ে রেখেছে সেই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই এটা দায়িত্ব হবে। কেন এই একজন দুজন, আমার মতো আপনার মতো দু একজনের কারণে তো এই পৃথিবী বাংলাদেশের এতগুলা কোটি কোটি মানুষ তো মারা যেতে পারে না, স্বাস্থ্য ঝুঁকিতে মারা যেতে পারে না, তারা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া যায় না। সেটা রাষ্ট্র, যারা যে জনগণ যাদেরকে লালন করছে বেতন দিয়ে, চাকরি বেতন দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করেছে, চাকরির ব্যবস্থা করে, তাদেরকে ইয়ে করতে হবে। এটা গোয়েন্দা সংস্থার দায়িত্ব। আমি আশা করব বাংলাদেশের তথা সিলেটের বা আমরা যারা আছি, তারা জীবনের জন্য, মানুষের জন্য, জীবনের জন্য এই বোধটুকু আমাদের মধ্যে কাজ করবে। আর জীবনের চেয়ে সময়কে মূল্যবান মনে করব না। বাঁচলে পরে সময়, বাঁচলে পরে ব্যবসা, বাঁচলে পরে জীবিকা, এটুকুকে আমরা গুরুত্ব দিয়ে দেখবো। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সংগ্রাম সিংহ, অধ্যাপক সাইদুর রহমান, সুভাষ সিংহ রায়, আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা। এই গভীর রাতেও আপনারা যথেষ্ট সময় দিয়েছেন আমাদেরকে। আমরা আসলে প্রত্যেকেই চাই যে এই দেশটি ভালো থাকুক, দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে একজন মানুষও আর মারা না যাক। সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি, আমি, আমরা যারা রয়েছি, আমাদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব হয়েছে। এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যদি নাগরিক সুলভ আচরণটি করি, সাংবিধানিক যে দায়িত্বটি আমাদের রয়েছে সেই দায়িত্বশীলতা যদি পালন করি, তখন কিন্তু আমরা রাষ্ট্রকেও বলতে পারবো, বাধ্য করতে পারবো রাষ্ট্র যেন তার ভূমিকাটি পালন করে। আর একই সঙ্গে রাষ্ট্রের যারা প্রতিপালক আছেন তাদেরকেও ভাবতে হবে যে এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কিন্তু সংবিধানসম্মতভাবে শপথ নিয়েছেন সাধারণ মানুষের জীবন এবং তার জীবিকা সমস্ত কিছুকেই সমুন্নত রাখার। ফলে সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন খুব জরুরি। সেই ক্ষেত্রে সময়ক্ষেপণ চলবে না। ফলে এই করোনার ভয়াবহতা থেকে আমরা যেন দ্রুত মুক্ত হতে পারি। আর প্রিয় দর্শক, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন এবং দয়া করে নিজের জীবন এবং আপনার পরিবারের জীবনকে বাঁচানোর জন্য সর্বাগ্রে স্বাস্থ্যবিধির প্রতিটি শর্ত মেনে চলুন। নিয়মিত হাত ধুন, হাত পরিষ্কার রাখুন, আপনাকে বিপদে ফেলবেন না, অন্যকে বিপদে ফেলবেন না এবং পরিবারের সদস্যদেরকেও তো নয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।